আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। যারা ভিডিওটি এখন দেখতেছেন অথবা যারা পরবর্তীতে রেকর্ডে দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে কোর্সটি ছিল সেখানে আমরা টোটাল 20টি ক্লাস রেখেছিলাম। তার মধ্যে আজকে হচ্ছে আমাদের সর্বশেষ ক্লাস, রিভিশন ক্লাস আপনারা বলতে পারেন। তো আসলে আমরা গত 19টি ক্লাসে আপনাদেরকে কি পড়িয়েছি, জাস্ট 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনাদেরকে সেগুলো একটু স্মরণ করিয়ে দিব। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, আপনারা লিখে রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা যখন প্রশ্ন এবং উত্তর পর্ব পাবো তখন আপনাদের সেগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা যে ক্লাসটি ছিল সেখানে আমরা যেটি করেছি, জমি জমা 400 বছরের ইতিহাসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। তারপরে বাস্তব খতিয়ানগুলো, দলিলগুলো, খতিয়ানের হিস্সা কিভাবে বের করা হয়, মুসলিম উত্তরাধিকার, হিন্দু উত্তরাধিকার, বিবিধ উত্তরাধিকার, বিবাহ, তালাক, জমি জমার যে ফৌজদারি মামলা, দেওয়ানি মামলা, খতিয়ান সংশোধন, আরজি কিভাবে জবাব দাখিল হবে, মামলাগুলো কিভাবে চলে, এটা ছাড়া কিভাবে আপনি সাধারণ সূত্র দিয়ে জমি মাপবেন, বিশেষ সূত্র দিয়ে জমি মাপবেন, কিভাবে ভাগবাটোয়ারা করবেন, জমি মাপা, নকশা মাপার যন্ত্রপাতি এবং জমির সীমানা বিরোধ এবং কিভাবে দলিলগুলো কম্পোজ করতে হয়, এই সংক্রান্ত আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, আসলে আমরা এখন অল্প সময়ের মধ্যেই সেগুলো জাস্ট আরেকবার স্মরণ করিয়ে নিই, হয়তো আমাদের অনেকেরই কাজে আসবে, অথবা লাইভে যেহেতু অনেকেই দেখতেছেন ভিডিওটি, আপনাদেরও কাজে আসবে। তো সর্বপ্রথম হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি জমি জমার মালিকানার নীতি দেখি, সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় যে আইন, যে আইনটি সবচেয়ে সবার উপরে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান। তো আমরা যদি বাংলাদেশের সংবিধানের 13 অনুচ্ছেদ যদি দেখি, এক্ষেত্রে মালিকানার নীতির বিষয় বলা হয়েছে। সমগ্র বাংলাদেশে যত মাটি আছে সেটা যাই হোক, টোটাল বাংলাদেশ যেটাকে আমরা বলি ভৌগোলিক সীমারেখা, যেটা সেটা তিনটা মালিকানায় বিভক্ত। একটা হচ্ছে ব্যক্তি মালিকানা, একটা হচ্ছে সমবায় মালিকানা, একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। তো তাহলে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মালিকানা আপনারা বুঝতেই পারতেছেন তিনজনের কাছে আছে, একটা হচ্ছে ব্যক্তি, একটা হচ্ছে সমবায়, একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। এই যে আপনি মালিকানা লাভ করলেন, এটা দিয়ে আপনি কি কি করতে পারবেন, এ বিষয়ে সংবিধানেরই 42 নম্বর অনুচ্ছেদে আপনাকে বলা হচ্ছে, আপনি এই সম্পত্তিটা দখলে রাখতে পারবেন, ভোগ দখল করতে পারবেন, আপনার ইচ্ছা মতো হস্তান্তর করতে পারবেন, ডিসপোজও করতে পারবেন। তবে এক্ষেত্রে আর যে একটু রেস্ট্রিকশন দেওয়া আছে, সেটা হচ্ছে সরকার চাইলে যদি প্রয়োজন পড়ে সরকার আপনার সম্পত্তিটা অধিগ্রহণ করতে পারবে। অধিগ্রহণের ক্ষতিপূরণ সম্পর্কে আপনি বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রকার মামলা দায়ের করতে পারবেন না। সাথে সাথে আমরা যদি 143 নম্বর অনুচ্ছেদ যদি দেখি, সেখানে একটু ব্যতিক্রমী জিনিস বলা হচ্ছে, আপনার সম্পত্তি, আপনার মালিকানায় আছে, আপনার খাসদখলীয় সম্পত্তির আভ্যন্তরীণ যদি কোনো খনিজ সম্পদ অথবা প্রাচীন দ্রব্য পাওয়া যায়, সেগুলোর মালিক আপনি থাকবেন না, সেগুলোর মালিক হবে সরকার। তো এই জন্য আমরা দেখতে পাই যখন বিভিন্ন জায়গায় নিউজ পত্রিকায় যে মাটির নিচে পুরাতন বিভিন্ন রকম মূর্তি, কোটি টাকার মূর্তি বা বিভিন্ন খনিজ দ্রব্য পাওয়া হয়, তখন সেই সম্পত্তিটা আপনি বলতে পারবেন না যে এই সম্পত্তির মালিক আপনি, অতএব এই আভ্যন্তরীণ সম্পত্তির মালিক আপনি, এটা আপনি বলতে পারবেন না সংবিধানের অনুচ্ছেদ 143-এর কারণে। তো তাহলে আমরা মালিকানার নীতি সম্পর্কে আমাদের সংবিধানে যে গুরুত্বপূর্ণ তিনটা অনুচ্ছেদ ছিল সেগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম আরেকবার। এখন এই যে সম্পত্তিটা হস্তান্তর আপনি কিভাবে করবেন, যে কেউ কে হস্তান্তর করতে পারে কিনা, বা সম্পত্তি যে কেউ কে বিক্রি করতে পারবে কিনা। তো মনে রাখবেন, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমরা সেই ব্যক্তিকে বলতে পারবো যে সে সম্পত্তি হস্তান্তর করতে পারবে যে চুক্তি সম্পাদন করতে পারে। এখন কে চুক্তি সম্পাদন করতে পারে, এটা যদি আমরা বুঝতে চাই, আমাদেরকে 1872 সালে চুক্তি আইনের 11 ধারা দেখতে হয়। সেখানে আমাদের তিনটা শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে তাকে অবশ্যই সাবালক হতে হবে, তাকে অবশ্যই সুস্থ হতে হবে, বাংলাদেশের কোনো আইন দ্বারা সে দেউলিয়া ঘোষিত হতে পারবে না। যদি এই তিনটি শর্ত সে পূরণ করে, তবেই সে সম্পত্তি হস্তান্তর করতে পারবে, যেহেতু সম্পত্তি হস্তান্তরটা হচ্ছে একটা চুক্তি। তো এখন সাবালক মানুষ কখন হয়? তো একটা কথা মনে রাখবেন, স্বাভাবিকভাবে আমরা যদি সাবালকত্ব দেখি, সেক্ষেত্রে 18 বছর যদি পূর্ণ হয়, 1875 সালে সাবালকত্ব আইন, তখন একজন ব্যক্তি সাবালক হয়। কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে, কারো যদি অভিভাবক নিয়োগ করা থাকে, সেক্ষেত্রে ব্যক্তির বয়স যখন 21 বছর হবে, তখনই সে সাবালক বলে গণ্য হবে। এই যে আমরা 21 বছর 18 বছরে হিসাব করব, এক্ষেত্রে তামাদি আইনের মতো যে প্রথম দিনটা বাদ দিব না, যে দিন জন্মগ্রহণ করেছে সেদিনটা সহ আমরা হিসাব করব। সাথে সাথে আমরা যদি দেখি যে আসলে একজন ব্যক্তি কতটুকু সম্পত্তির মালিক হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, তো আমরা যদি 1984 সালে ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স, ভূমি সংস্কার অধ্যাদেশ 1984 দেখি, এক্ষেত্রে আমাদেরকে যে সিলিং দেওয়া হচ্ছে সর্বোচ্চ, সেটা হচ্ছে 60 বিঘা। তো এক্ষেত্রে মনে রাখবেন, আঞ্চলিক বিঘা না, এটা হচ্ছে সরকারি বিঘা, যেটা 33 শতকে বিঘা হয়। আপনি সর্বোচ্চ 60 বিঘা পর্যন্ত মালিক হতে পারবেন। এর বেশি যদি হয়, সেক্ষেত্রে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্টের সেকশন 92-তে বিভিন্ন রকম সেকশন
দেওয়া আছে সাবসেকশন, সরকার সেগুলো খাস করে নিবে। যদি আপনি ক্রয় করেন তাহলে ক্ষতিপূরণ দিবে না, যদি পৈতৃক সূত্রে পান তাহলে ক্ষতিপূরণ দিয়ে সরকার খাস করে নিবে। তো আমরা যে এত পুরাতন আইনগুলো দেখতেছি, বারবার বলতেছি 1875, 1872, এগুলো বাংলাদেশে চলার মেইন কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 149 নাম্বার যে অনুচ্ছেদ আছে তার কারণে। এখানে বলা হচ্ছে প্রচলিত আইনের হেফাজত, অর্থাৎ যে আইনগুলো পুরাতন আছে, এই অঞ্চলে বিদ্যমান আছে, সেগুলো চালু থাকবে, তবে সরকার চাইলে রহিত সংশোধন এগুলো করতে পারবে। তারপর যদি আমরা দেখি যে আসলে আমাদের মালিকানার ক্ষেত্রে দলিল শব্দটা শুনলে আমাদের মনে আসে যে যার কাছে দলিল আছে সেই তো জমির মালিক হবে। দলিল মানে কি? অবশ্যই একটা জিনিস যে উনি তো অবশ্যই সম্পত্তিটা পাবেন। তো এই দলিল সংক্রান্ত বিষয়ে যাবতীয় কিছু নিয়ন্ত্রিত হয় 1908 সালের যে রেজিস্ট্রেশন আইন আছে এই আইন দ্বারা। এই আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলো আপনাদেরকে আমরা বলে দিয়েছি, তারপরে জাস্ট আরেকবার স্মরণ করিয়ে দেই। এই আইনের ধারার মধ্যে যেটা 47 ধারা বলতেছে, একটা দলিল যেদিন সম্পাদন করা হয় সেদিন থেকে সেটা কার্যকর হয়। এই আইনের 23 ধারা যেটা বলতেছে যে একটা সম্পাদিত দলিল 3 মাসের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হবে। তো এই যে 3 মাস, 3 মাসে যদি আপনি না করতে পারেন, তার জন্য আপনার জন্য রেমেডি দেওয়া আছে সেকশন 25-এ, যে সাব রেজিস্ট্রার বা জেলা রেজিস্ট্রার যদি চায় আপনাকে 10 গুণ পর্যন্ত জরিমানা করে তারা দলিলটি রেজিস্ট্রেশন করতে পারে পরবর্তী 4 মাসে। তার মানে একটা সম্পাদিত দলিল সর্বোচ্চ 7 মাসের মধ্যেই রেজিস্ট্রেশন করা যাবে, এর বাইরে যাবে না। এই আইনের 49 ধারা যদি আমরা দেখি, এক্ষেত্রে আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার বলে দিচ্ছে যে এই দলিলটা আইনগতভাবে বাধ্য রেজিস্ট্রেশন করা, সেটা যদি আমরা রেজিস্ট্রেশন না করি সেই দলিলটা কোনো প্রকার মালিকানা হস্তান্তর করবে না, কোনো আদালতে সেটা প্রমাণ হিসাবে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যাবে না। এই আইনের 28 ধারা যদি আমরা দেখি, সেখানে বলতেছে আপনি সম্পত্তিটা সেই জায়গায় রেজিস্ট্রেশন করবেন, সম্পত্তিটার বেশি অংশ যে উপজেলায় অবস্থিত সেখানে সাব রেজিস্ট্রেশন অফিসে। এটা ছাড়া রেজিস্ট্রেশন আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলো আপনারা চাইলে বাংলায় পড়ে নিতে পারেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা জাস্ট আপনাদেরকে বলে দেই। 52 ক ধারা। এ ধারায় বলতেছে যে সম্পত্তি অবশ্যই আপনার নামে খতিয়ান থাকতে হবে। যদি আপনার পিতৃপুরুষের সম্পত্তি হয়, পিতৃপুরুষের নামে খতিয়ান থাকতে হবে। দলিলে অবশ্যই 25 বছরের মালিকানা ধারাবাহিকতা থাকতে হবে। অবশ্যই সেখানে নকশা থাকতে হবে। অবশ্যই দলিলটা একটা হলফনামা দ্বারা আবদ্ধ হবে। এগুলো বলা হচ্ছে। সেকশন 55 দ্বারা বলতেছে এই যে দলিলগুলো যেটা আছে সেটা সাব রেজিস্ট্রেশন অফিসে 5টা বালাম বই থাকবে, সেগুলো সূচি বই তৈরি করা হবে। সেকশন 57 বলতেছে আপনি চাইলে এই যে সূচি বই, বালাম বই, এগুলো নিজেই আপনি পরিদর্শন করতে পারবেন। সেকশন 64 এবং 65 যেটা বলতেছে সেটা হচ্ছে এই যে একাধিক উপজেলায় যদি দলিল হয় কিভাবে সাব রেজিস্ট্রার সেখানে স্মারকলিপি প্রেরণ করবেন, এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। সাথে সাথে আমরা যদি সেকশন 85 দেখি, তারা বলতেছে একটা দলিল যখন নিবন্ধিত হবে, বালামে লেখা হয়ে যাবে, সেক্ষেত্রে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত থাকবে, তারপরে সেটা তারা নোটিশ করার মাধ্যমে কেউ যদি সংগ্রহ না করে সেটাকে ধ্বংস করে ফেলবে। এটা ছাড়া আরো গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা হচ্ছে যে 17 এবং 17 ক, যে কোন কোন দলিলগুলো অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, বায়না দলিল কত দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। 23-এর ক ধারা বলতেছে যে কিভাবে আপনি একটা দলিলকে পুনঃ রেজিস্ট্রেশন করবেন যদি দলিলে এমন কিছু ভুল থাকে যেটার জন্য দলিলটার কার্যকারিতা হারায়। এটা ছাড়া সেকশন 25 যেটা বলতেছে সেটা হচ্ছে যে সম্পত্তির ক্ষেত্রে আপনার যেই একাধিকবার আপনি কিভাবে দলিলটাকে রেজিস্ট্রেশন করবেন। সেকশন 25-এ যদি আমরা দেখি, সেখানে বলতেছে যে আপনি কিভাবে 3 মাসের মধ্যে যদি রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে কিভাবে 10 গুণ জরিমানা করে সেটা রেজিস্ট্রেশন করবেন। এটা ছাড়া আমরা জানি সেকশন 32 মোতাবেক বলা হয় একটা দলিলকে উপস্থাপন করতে পারবে। তো এই ধারার উদ্দেশ্য পূরণের জন্য আমরা সেকশন 31, সেকশন 38, সেকশন 33, এই 3টি ধারার মাধ্যমে কমিশন বা ভিজিট এগুলো আমরা আবেদন করতে পারি, যে আপনার বাসায় আসে, অথবা কেউ যদি জেলে থাকে জেলে গিয়ে কিভাবে দলিলটা তারা সম্পাদন করবে এই সংক্রান্ত বিষয় আলোচনা করা আছে। সেকশন 35 মোতাবেক একজন সাব রেজিস্ট্রার আপনাকে অসংখ্য প্রশ্ন করতে পারে যতক্ষণ পর্যন্ত উনি সন্তুষ্ট না হন যে সম্পত্তির আপনি মালিক, আপনি সুস্থ, আপনি সাবালক। ওনার যদি কোনো ডাউট আসে, উনি সেকশন 35 মোতাবেক আপনার দলিলটা অস্বীকার করতে পারেন। এর প্রতিকার স্বরূপ সেকশন 71 থেকে নিয়ে 72, 73, 74, 75 এবং 77 পর্যন্ত আলোচনা করা আছে যে কিভাবে সাব রেজিস্ট্রারের অস্বীকারকৃত দলিলটি আপনি 30 দিনের মধ্যে জেলা রেজিস্ট্রার যদি অস্বীকার করে কিভাবে আপনি দেওয়ানি আদালতের আশ্রয় নেবেন। এই গুরুত্বপূর্ণ ধারাগুলো আপনার জন্য আলোচনা করা আছে। যেহেতু এটি ব্রিটিশ আমলে তৈরি আইন, আইনটি সম্পূর্ণ ইংলিশে, তবে আপনারা চাইলে 2014 সালের যে ম্যানুয়াল, যে বইটা অলরেডি আমরা আপনাদেরকে দিয়েছি, এখানে আইন, বিধিমালা এবং দলিলগুলো কিভাবে করা হয় যাবতীয় কিছু দেওয়া আছে। আপনারা বাংলায় সেখান থেকে গুরুত্বপূর্ণ ধারাগুলো যদি প্রয়োজন পড়ে একবার দেখে নিতে পারেন।
তো দলিলের পরে আসি আমরা খতিয়ান, যেটা আমরা অসংখ্যবার আপনাদেরকে পড়িয়েছি, অথবা যারা নতুন দেখতেছেন তারাও একদম ক্রিস্টাল ক্লিয়ার এক শব্দে বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশে সর্বপ্রথম আমরা সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে পাই, যেটাকে আমরা ডিএসও বলি, যেহেতু এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছিল। এখনকার মতো বাংলাদেশে যেমন 64টি জেলা আছে, সিএস খতিয়ান যখন হয় তখন মাত্র 17টি জেলা ছিল। তো এই জন্য এগুলো জেলা ভিত্তিক হয়েছে 1888 থেকে নিয়ে 1940 সালের মধ্যে। এই যে ইতিহাসটা আমরা অনেকবার আপনাদেরকে বলেছি, এই খতিয়ানগুলো কিভাবে চিনবেন সেটা এখন বলে দেই। খতিয়ানের প্রথম পাতা, দ্বিতীয় পাতা, উপরে নিচে যেই ফরম্যাটে হোক, যদি আপনি দেখেন সেখানে 105, 106, 108, 109, 115 সবগুলো ধারা, যে কোনো ধারা, একটি ধারাও যদি থাকে, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন প্রাথমিকভাবে যে এটা হচ্ছে একটা সিএস খতিয়ান। এগুলো হচ্ছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885-র ধারা। সাথে সাথে এখন যদি আমরা দেখি যে এসে খতিয়ান যেটা আছে, এটা আমরা 1956 থেকে 63-র মধ্যে পাবো। এটা ম্যাক্সিমাম অঞ্চলে আপনি হাতের লেখা পাবেন। এটা 2 পাতার হতে পারে, 1 পাতার হতে পারে। তো যদি 2 পাতার হয়, সেক্ষেত্রে আপনি যেটি দেখতে পাবেন, এই যে 49, 50, 51, 52 ধারাগুলো, এটা হচ্ছে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডেন্সি অ্যাক্টের ধারা, এই ধারাগুলো থাকবে। আর যদি 1 পাতার হয়, এক্ষেত্রে আপনি সাবেক খতিয়ান, হাল খতিয়ান পাবেন। আর যদি সেটাও না থাকে, সেক্ষেত্রে আপনি শুধু মৌজার পরে জিএল নাম্বার পাবেন, কোনো রেশন পাবেন না। তাহলে আপনি বুঝে নেবেন এটা হচ্ছে একটা এসে খতিয়ান। আর যে আরএস খতিয়ান, এটা 1966-র পরে এখন থেকে কোনো অঞ্চলে চলমান, কোথাও শেষ হয়ে গেছে, কোথাও নতুন করে চলতেছে। তো আমরা কমনলি বলি যে এটা আরএস খতিয়ান। তো এটা চীনের একদম কার্যকরী উপায় হচ্ছে 1 পাতারও পাবেন, 2 পাতারও পাবেন। সেটা যাই হোক, সেখানে যদি জমির শ্রেণী যদি কৃষি এবং অকৃষিতে বিভক্ত থাকে, আপনি বুঝে নেবেন যে এটা হচ্ছে একটা আরএস খতিয়ান। মোটামুটি এই তিনটি হচ্ছে খতিয়ান, সিএস, এসএ এবং আরএস। যদিও কিছু অঞ্চলে এর পরবর্তীতে এর মাঝখানে সামান্য কিছু ভিন্নতা আছে, সেটা অলরেডি আপনারা জানেন। তো এখন আসি আমরা নকশার ক্ষেত্রে। তো নকশার যাবতীয় কিছু নিয়ন্ত্রিত হয়, আমরা পূর্ব যেমন জানি যে 1875 সালে সার্ভে অ্যাক্ট এবং যে বর্তমানে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট, প্রজাস্বত্ব বিধিমালা এবং সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল 1935। তো এগুলোর মাধ্যমে একটা নকশা প্রস্তুত হয়, নকশা থেকেই খতিয়ানের সৃষ্টি হয়। তো মনে রাখবেন, নকশাগুলো আপনারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করতে পারেন। এখন পর্যন্ত সরকারি গেজেট মোতাবেক আপনি 500 টাকার ট্রেজারি চালান করতে হয়, 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করতে হয়। যদি আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে আপনার নির্দিষ্ট খতিয়ান, নির্দিষ্ট যদি ম্যাপটি না থাকে, তখন আপনাকে ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর, যেটা তেজগাঁও, ঢাকা অবস্থিত, সেখানে আপনাকে আবেদন করতে হয়। আবেদন করা 2 থেকে 3 দিন পরে আপনি আপনার যে নির্দিষ্ট নকশা সেটি পেতে পারেন। তারপর যদি আমরা দেখি ভূমি ব্যবস্থাটা, অলরেডি আমরা আপনাদেরকে এর আগের যেই ভিডিওগুলো ছিল সেখানে আপনাদেরকে দিয়েছি যে আসলে বাংলাদেশের ভূমি ব্যবস্থা নিয়ন্ত্রণ করে মোটামুটি তিনটি মন্ত্রণালয়: ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের অধীন থাকেন আমাদের সাব রেজিস্ট্রাররা, আমাদের আইন মন্ত্রণালয়ের অধীন থাকেন যে সাব রেজিস্ট্রাররা, এবং সাথে সাথে যে আমাদের ভূমি মন্ত্রণালয়ের অধীন যেটা, সেটা হচ্ছে আমাদের এসিল্যান্ড অফিস। কিন্তু সেই অফিসে যা আবার যিনি কর্মরত থাকেন, উনি আসেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। তো বাস্তব চিত্র ভিত্তিক আমরা আপনাদেরকে ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস সহ যাবতীয় কিছু কর্মকাণ্ড দেখিয়েছি এবং পিডিএফটাও দিয়ে দিয়েছি যে কিভাবে কোন অফিস থেকে কি কি সহায়তা আপনারা পেতে পারেন। তো এখন আসি আমরা জমি জমার বিরোধে আমরা কিছু ফৌজদারি প্রতিকার পাবো। সেই ফৌজদারি প্রতিকার, ফৌজদারি কার্যবিধি 1898 সেকশন 145 থেকে নিয়ে সেকশন 148 এ কিন্তু আলোচনা করা আছে। এক্ষেত্রে শুধুমাত্র আপনি দখলগত বিরোধ, যে বিরোধের কারণে সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি হবে, এর প্রতিকার পাবেন। মালিকানার কোনো প্রকার সেখানে আপনার মীমাংসা হবে না। তাই আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা হয়, আপনাকে দেখতে হবে যে আসলে কোন ধারায় তারা মামলাটা করেছে। এটা ছাড়া আপনি চাইলে সেক্ষেত্রে 107 এবং 115 খ ধারা মোতাবেক যিনি আপনার সাথে বিরোধ করতেছে তার একটা মুচলেখার আবেদন করতে পারেন। তো এখন যদি আমরা দেখি 1860 সালের দণ্ডবিধিতে আমাদের দলিল সংক্রান্ত বিষয়ে, জাল দলিল তৈরি করার শাস্তি সংক্রান্ত বিষয়ে 463 থেকে নিয়ে 471 ধারায় বিভিন্ন প্রকার শাস্তি সেখানে দেওয়া আছে, যে আপনি জাল দলিল করলে কি হবে, দলিল উপস্থাপন করলে কি হবে, প্রমাণ হিসেবে ব্যবহার করলে কি হবে। আশা করি সে ধারাগুলো আপনারা একবার দেখে নেবেন, যদিও আমরা পিডিএফটা আপনাদেরকে সরবরাহ করেছি। তো এখন জাস্ট আমরা আর যেটি করব সেটা হচ্ছে কয়েকটি খুব ছোট্ট অংশ হিসাবে আপনাদেরকে আমাদের যে প্রচলিত জমির এককগুলো সেগুলো একটু স্মরণ করিয়ে দিতে চাই। বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্র যে একক, সেটাকে বলা হয় অযুতাংশ। এটি খুবই ছোট্ট পরিমাণ জায়গা, 4.356 স্কোয়ার ফিট জায়গা, যেটাকে আমরা অযুতাংশ বলে থাকি। এই অযুতাংশের চাইতে যেটা বড় সেটাকে আমরা শতাংশ বলি। এটা 435.60 স্কোয়ার ফিট জায়গা হয়। এই শতাংশটাকে আমরা শতক, এটাকে ডেসিমেল, এটাকে ডিসিম, এটাকে সেন্ট, নানা প্রকার ভাবে এটাকে সংজ্ঞায়িত করি। 1 শতক সম্পত্তি
একই কিছু বোঝায় ডেসিমাল, শতাংশ, শতক। এটা ছাড়া ঢাকা শহর সহ বিভিন্ন যে বাণিজ্যিক প্লটগুলো এগুলো কাঠা হিসাবে ব্যবহৃত হয়। এক কাঠা সম্পত্তি 720 স্কোয়ার ফিট হিসাবেই ব্যবহৃত হয়। এটা ছাড়া কাঠা, বিঘার একটা যে সূত্র তার মধ্যে ছোট্ট একক আছে যেটাকে আমরা বলি ছটাক। এই ছটাকটা অনলি হচ্ছে 45 স্কোয়ার ফিট জায়গা, এটাই হচ্ছে ছটাক। আশা করি আপনারা অযুতাংশ, শতাংশ, কাঠা এগুলো অন্তত হলেও পূর্বে যে আমাদের ভিডিওগুলো থেকে বুঝতে পেরেছেন, না হলে জাস্ট আরেকবার দেখে নিবেন। আজকে আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিলাম। তবে সবচেয়ে যেটি আমাদের জন্য কনফিউশন আসে সেটা হচ্ছে বিঘা। আমরা পূর্বেই বলেছি সরকারি বিঘা এবং আঞ্চলিক বিঘার ভিন্নতা আছে। তো বিঘা নরমালি হিসাব করা হয় যেটা সেটা হচ্ছে 14,400 স্কোয়ার ফিট জায়গা। তবে এই বিঘার পরিমাণ বাংলাদেশে এক এক অঞ্চলে এক এক রকম পাবেন। সরকারি বিঘা এক প্রকার পাবেন, আঞ্চলিক বিঘা এক প্রকার পাবেন। তাই যখনই বিঘা শব্দটা আপনি শুনবেন, আপনি তাকে জিজ্ঞাসা করতে হবে যে তার কত শতাংশে বিঘা বা তার কত স্কোয়ার ফিটে বিঘা। তো সবচেয়ে সারা বিশ্বে যেই প্রচলিত এবং সারা বিশ্বের সমান যে একক সেটি হচ্ছে আমাদের একর। 43,560 স্কোয়ার ফিট জায়গা, এটা সারা বিশ্বেই সমান। আপনি যে দেশে যান বিশ্বের, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ। এটা ছাড়া যেহেতু আমরা মিটারে পরিমাপ করি, একটি মিটারের একর আসে সেটা হচ্ছে হেক্টর বলা হয়। এটি যদিও দলিল খতিয়ানে ব্যবহৃত হয় না, এটি বেশিরভাগ বনাঞ্চল, বাংলাদেশের মোট কৃষি সম্পত্তি, মোট জমি এগুলোর প্রকাশ করার জন্য হেক্টর ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো সম্পত্তি যদি দেখি 100 মিটার যদি লম্বা, 100 মিটার যদি চওড়া হয়, তাহলে সেখানে টোটাল 10,000 স্কোয়ার মিটার জায়গা থাকে। সেটাকে বলি আমরা 1 হেক্টর। তার পরবর্তীতে যদি আমরা যাই আঞ্চলিক যেই বিঘা কাঠাগুলো আমরা বললাম, তো এই বিঘার ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার আঞ্চলিকতা পাই। যেমন আমরা যদি বিঘা হিসাব করি, সেটাকে যে 20 কাঠায় 1 বিঘা ধরা হয়। এই যে বিঘার হিসাবটা আমরা দিনাজপুরে যদি যাই 50 শতক পাবো, 56 শতক পাবো, অথবা 60 শতকও পাবো। কোথাও আমরা বগুড়ার দিকে 29 শতক পাবো। তাই যখনই আমরা বিঘা শুনবো আমাদের মাথায় রাখতে হবে যে তার কত শতাংশে বিঘা, না হলে কিন্তু আমরা একটু ভুল করব। তারপর যদি আমরা দেখি পাখি সহ যে হিসাবটা, এটা ময়মনসিংহ এবং যেটা হয় ঢাকার গ্রামাঞ্চল, জামালপুর সহ কিছু এলাকায় ব্যবহৃত হয়। এই এক পাখি জায়গা আমাদের অঞ্চল ভেদে 20 থেকে 40 শতাংশ হয়ে থাকে। সিলেটে যদি আমরা যাই সেখানে আমরা কেওর বা কিয়ার পাবো, উচ্চারণ ভেদে কিছুটা ভিন্ন হয়। এটা 30 থেকে 33 শতাংশ সম্পত্তি নির্দেশ করে। এটা ছাড়া সবচেয়ে যে বাংলাদেশে বেশি একক ব্যবহৃত হয় সেটা হচ্ছে কানি, যেহেতু চট্টগ্রাম সম্পূর্ণ বিভাগটাতে এই কানিটা আছে। তবে কানির ক্ষেত্রেও আবার ভিন্নতা আছে, সাই কানি, কাচ্চা কানি, ছোট কানি, অসংখ্য কানি আছে। তো এই জন্য আপনাকে জানতে হবে আপনার কত ডিং, কত ডিসিমে হচ্ছে আপনার এক কানি। আমরা ক্ষেত্র বিশেষে দেখতে পাই 20, 30, 40, 120, 160, 180, 220 ডিসিমও কানি হয়ে থাকে। তাই যখনই আপনি কানি শুনবেন আপনাকে প্রথমেই জিজ্ঞেস করতে হবে যে আপনার কত ডিসিমে হচ্ছে আপনার এক কানি। এটা ছাড়া বরিশালে কিছু অঞ্চলে একটু পৃথক নিয়ম ব্যবহৃত হয়। সেখানে কানি ব্যবহৃত হলেও সেখানে যেটা হয় 2 শতাংশে 1 কড়া, 10 কড়া 1 যষ্টি এবং 4 আর 8 যষ্টিতে 1 কানি হিসাবে ব্যবহৃত হয়। সেখানে যদি আমরা হিসাব করি আসলে টোটাল 160 শতকে তাদের যে কানিটা সেটা ব্যবহৃত হচ্ছে। তো আশা করি আপনারা এই জিনিসগুলো একবার স্মরণ করতেছেন, যেগুলো আপনারা দীর্ঘ 1 থেকে 1.5 মাস কোর্সে অংশগ্রহণ করছেন এবং শিখেছেন। বা যারা নতুন দেখতেছেন, আমরা এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে আরেকবার দেখে নিতে পারবেন। তো এখন যদি আমরা দেখি আরেকটা হচ্ছে যে দলিলের ক্ষেত্রে, আমরা পূর্বেই বলেছি দলিলটা 1908 সালের রেজিস্ট্রেশন আইন দ্বারা সম্পূর্ণ কিছু নিয়ন্ত্রিত হয়। তবে একটা দলিল সর্বপ্রথম আমাদেরকে লিখতে হয়। একজন দলিল লেখক সর্বপ্রথম দলিলটাকে মুসাবিদা করেন, দলিলটাকে লিখেন। তো বর্তমানে যেহেতু সবকিছু কম্পিউটারাইজ, তাই কম্পিউটারে উনি কম্পোজ করে দেন। তো কম্পোজ করার পরে যেটা হয় সেটা হচ্ছে বিক্রেতা দুইজন সাক্ষী সহ যে সেই দলিলে সিগনেচার করেন, এটাকেই বলা হয় দলিল সম্পাদন। সেই সম্পাদিত দলিলটাকে আমরা পূর্বে যেমন দেখলাম 3 মাসের মধ্যে সাব রেজিস্ট্রারের সামনে উপস্থাপন করতে হয় রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কোনো প্রকার রেজিস্ট্রি খরচ বাকি রাখা যায় না, সবকিছু টোটালি আপনাকে অগ্রিম পেমেন্ট করে দলিলটা রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হয়। তো এখন আমরা যদি দেখি যে আসলে একটা দলিল থেকে আমরা কি কি জিনিসগুলো পড়বো, জাস্ট একবার আপনি মনে করে নেন যে দলিল থেকে আপনি কি কি জিনিসগুলো পড়বেন বা দলিলের চৌম্বকীয় অংশটা কি। তো দলিলের মধ্যে আপনি দেখবেন যে পক্ষদ্বয়ের পরিচয়, মানে হচ্ছে যারা সম্পত্তির দাতা বিক্রেতা তারা তাদের নাম ঠিকানা যাবতীয় কিছু ঠিক আছে কিনা। সম্পত্তির বর্ণনাটা দেখবেন যে সম্পত্তিটা কিভাবে উনি মালিক হলেন, কতটুকু সম্পত্তি, সম্পাদনের তারিখ, সম্পত্তির তফসিলটা ভালো করে দেখবেন, হাত নকশাটা দেখবেন এবং মূল্যটা কি আছে, কত টাকা মূল্য আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৈফিয়ত কলম, সেখানে কোনো প্রকার ভুল ভ্রান্তি আছে কিনা সেটা লিখা আছে কিনা। আর একটু যদি আপনি অ্যাডভান্সলি যাচাই করতে চান, সাক্ষী এবং শনাক্তকারীর নামগুলো
একটু দেখবেন। তো একজন সাব রেজিস্ট্রার একটা দলিল যখন রেজিস্ট্রি আপনার উপস্থাপন করেন, অতদিন পর্যন্ত উনি যেটা করেন না, আপনাকে সার্টিফিকেট কপি দেন না যতদিন পর্যন্ত আপনার পে অর্ডার গুলো ইন ক্যাশ না হচ্ছে, সরকারি কোষাগারে জমা না হচ্ছে। এটা কিন্তু মনে রাখবেন। তো আমাদের জন্য দলিলের গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে দলিলটা যখন রেজিস্ট্রেশন হবে আমরা দলিল নাম্বার দেখব, রেজিস্ট্রির তারিখ দেখব, আঙুলের ছাপটা ঠিক আছে নাকি দেখব, বালাম নাম্বারটা দেখব, এবং প্রদত্ত যে রেজিস্ট্রি ফি গুলো সেগুলো দলিলে হুবহু লিখা আছে কিনা এটি আমরা দেখব। তো তারপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে খতিয়ান। এটা অলরেডি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে খতিয়ানটা কিভাবে চিনতে হয়, পিডিএফটা আমরা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারবেন। এখানে যে আমাদের সিলেট বিভাগ যেটা আছে, যেটার ব্যতিক্রমটা আমরা আপনাদেরকে আগের ক্লাসে বলেছি যে সিলেটে আসলে সিএস এবং এস এ খতিয়ানটা একই সাথে হয়, তো এই জন্য সেটা একটু স্মরণ রাখবেন। এটা ছাড়া চট্টগ্রাম সহ বরিশালের কিছু জেলায় আরএস আপনারা একটা পাবেন 1933 থেকে 1950-এর মধ্যে। এই ফরম্যাটটা একটু স্মরণ রাখবেন, বাকি সবকিছু একই রকম। আর এই পিডিএফটি যেহেতু পাবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন। তবে আমরা যেটি একটু আপনাদেরকে বলিনি সেটা হচ্ছে নামজারি খতিয়ান কিভাবে চিনবেন। সেটা আমরা অসংখ্যবার বলেছি যে নামজারি খতিয়ানে আপনার একটা কেস নাম্বার থাকবে, আগত খতিয়ান লেখা থাকবে, তাহলে আপনি বুঝবেন যে সেটা নামজারি খতিয়ান। সেটা সিএস এর হতে পারে, এস এর হতে পারে, আরএস এর হতে পারে, সিটি জরিপের হতে পারে, ডিআরআর হতে পারে, তাতে কিছু আসে যায় না। তো আমরা জাস্ট যেহেতু আজকের একটা রিভিশন ক্লাস, তাই কোনো ধারাবাহিকতা নাই। আপনারা হয়তো বলবেন যে আমরা একটার পর একটা যাচ্ছি, আসলে রিভিশন ক্লাসগুলো এমনই হয়, যদি আমরা একটার পর একটা যাই তাহলে কিন্তু আমাদের 3 ঘন্টা আমরা রিভিশন ক্লাসটা শেষ করতে পারবো না। তো যাই হোক, আমরা সবচেয়ে কনফিউশনে যেটা থাকি যারা মুসলিম আছি, যে গিফট বা হেবা সংক্রান্ত বিষয়। তো বাংলাদেশের ক্ষেত্রে মুসলিম আইনে যদি আমরা দেখি, আমরা 3 প্রকারের হেবা পাবো। একটাকে বলা হয় পিওর হেবা, আরেকটা হচ্ছে হেবাবিল এওয়াজ, আরেকটা হচ্ছে হেবাবিল বাশারাতুল এওয়াজ। তো এখন যেটা হেবা আছে, এই হেবাটা হচ্ছে আপনি কোনো প্রকার বিনিময় নেবেন না, সম্পূর্ণ স্ব ইচ্ছায় কোনো প্রকার প্রতিদান ছাড়া আপনার সম্পত্তিটা আপনি কাউকে দিয়ে দিবেন। যে কাউকে আপনি দিতে পারেন এটাকে মুসলিম আইনে বলা হয় হেবা। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে এভাবে যদি আপনি যে কাউকে দিয়ে দেন, তাহলে যেটা হয় যে এর রেজিস্ট্রেশন খরচটা সরকার পাচ্ছে না। তাই রেজিস্ট্রেশন আইনটাকে সরকার কিছুটা সংশোধন করে সেকশন 78-এ তারা কিছু সম্পর্ক দিয়ে দিচ্ছে যে এই সম্পর্কগুলোর মধ্যে আপনি যখন গিফট করবেন, দান করবেন, তখন আপনি 100 টাকা রেজিস্ট্রেশন খরচে হেবা ডিড হিসাবে রেজিস্ট্রেশন করাতে পারবেন। তো এই চিত্রটি মনে রাখার নিয়ম হচ্ছে জাস্ট আপনি নিজেকে মনে করবেন যে আপনি হেবাকারী, আপনি হেবা করতেছেন। তো আপনি যেটা করতে পারবেন, আপনার ঊর্ধ্ব 2 পুরুষকে হেবা করতে পারবেন, মানে হচ্ছে আপনার পিতা এবং মাতা, আপনার পিতার পিতা মাতা অর্থাৎ দাদা দাদি, আপনার মাতার পিতা মাতা অর্থাৎ নানা নানি, এদেরকে আপনি হেবা করতে পারবেন। সেম একই রকম ভাবে আপনার নিম্ন দিকে যদি 2 পুরুষ যায়, আপনার আপন যে ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়েকে করতে পারবেন, আপনার ছেলের ছেলে মেয়ে, আপনার মেয়ের ছেলে মেয়ে যারা আছে এদেরকে আপনি হেবা করতে পারবেন। আর আপনার একই বাবা মা থেকে যে ভাই বোন আসতেছে, শুধুমাত্র একই বাবা মা থেকে তাদেরকে হেবা করতে পারবেন। আর বৈবাহিক সম্পর্কের কারণে স্বামী স্ত্রী পরস্পরের মাঝে হেবা করতে পারে, অর্থাৎ 100 টাকা রেজিস্ট্রেশন খরচে দলিলটা রেজিস্ট্রেশন করতে পারে। তো একটি কথা আপনারা ক্রিস্টাল ক্লিয়ার মনে রাখবেন, মুসলিম আইনে আপনি যে কাউকে হেবা করতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু যেহেতু হেবা দলিলটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এই সম্পর্কগুলোর মধ্যেই আপনি 100 টাকার মধ্যে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমাদের অনেকেরই যে প্রশ্নটি থাকে যে আসলে ভাই আমরা সৎ ভাই বোন, চাচা ভাতিজা, ফুফু ভাতিজা, শ্বশুর পুত্রবধূ, তো আপনারা বুঝতেই পারলেন যে এইগুলো জানার পরে যে এদের মধ্যে হেবা হবে না, সেটা আপনাকে তখন দান দলিল হিসাবে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো এটা ছিল মোটামুটি আমাদের যে হেবা। এখন যদি আসি আমরা হেবা বিল আওয়াজ, এটা হচ্ছে যে আপনি বিনিময়ের জন্য কিছু কাউকে দান করলেন, অর্থাৎ অতীতে কেউ আপনার জন্য কিছু করেছে, আপনি খুশি হয়ে তাকে একটা বিনিময় দিলেন। এটার জন্য আপনাকে নির্দিষ্ট সরকারি খরচ দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। আরেকটা হচ্ছে হেবাবিল বাশারতুল আওয়াজ, যেটা হচ্ছে ভবিষ্যতে যদি কেউ কিছু করে সেই সম্পত্তিটা পাবে। এই যে সত্যটা, এই সত্যটাই হচ্ছে হেবাবিল আওয়াজ। অর্থাৎ একটা কাজ কেউ যদি করে সেই সম্পত্তিটা পাবে, যদি না করে পাবে না। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের হ্যাবার কনসেপ্ট। শুধু পিওর হ্যাবাটা আমরা 100 টাকা রেজিস্ট্রেশন খরচে রেজিস্ট্রেশন করতে পারবো, বাকিটার ক্ষেত্রে আমাদেরকে দলিলের মূল্য অনুপাতে রেজিস্ট্রেশন ফি জমা করতে হবে। তো মনে রাখবেন হ্যাবার ক্ষেত্রে যেটা হয়, মুসলিম হ্যাবাটা কমপ্লিট হওয়ার জন্য সম্পত্তি দখল হস্তান্তরটা বাধ্যতামূলক, তবে হ্যাবাবিল আওয়াজ এবং হ্যাবাবিল বাশারতুল আওয়াজ দখল হস্তান্তর বাধ্যতামূলক না। এটা আপনি যে সেল ডিডের মতো আগামী 12 বছরও যে কোনো সময় দখলে নিতে পারেন। আর যেটা সেটা হচ্ছে যিনি হ্যাবাটা করবেন তাকে অবশ্যই চুক্তি সম্পাদনের যোগ্য হতে হবে, অর্থাৎ একজন নাবালক চাইলে হ্যাবা করতে পারবে না। কারণ আমরা পূর্বে আপনাদেরকে বলিয়েছি যে আসলে কে সম্পত্তি হস্তান্তর করতে পারে।
আশা করি আপনারা হেবার যে জিনিসটি সেটি ক্লিয়ার হলেন। তারপরে প্রশ্ন থাকলে বলবেন, আমরা আপনাদের সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আসি আমরা একটা টোটাল কনসেপ্ট নেই যে আসলে একটা দলিল রেজিস্ট্রেশনের খরচটা কেমন। তো সাধারণত বাংলাদেশে 100টার মধ্যে প্রায় 90টা দলিলই হচ্ছে সাব কবলা, খোঁজ কবলা, খাস কবলা বা সেল ডিড আমরা বলি অঞ্চলভেদে বিভিন্ন আঞ্চলিকতার জন্য। আপনি দলিলটা বাংলায়ও রেজিস্ট্রেশন করতে পারেন, ইংলিশও করতে পারেন, তাতে কিছু যায় আসে না। বাংলাদেশের রেজিস্ট্রেশন আইন দুটোকেই অনুমোদন দেয়। তো দেখবেন আপনি সম্পত্তিটা যে রেজিস্ট্রেশন করবেন, আপনি কার কাছ থেকে ক্রয় করতেছেন? ব্যক্তির কাছ থেকে ক্রয় করতেছেন না কোনো ডেভেলপার রিয়েল এস্টেটের কাছ থেকে ক্রয় করতেছেন? যদি ব্যক্তির কাছে থেকে ক্রয় করেন সেক্ষেত্রে আপনার যে খরচগুলো আসে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি 1%, স্ট্যাম্প শুল্ক 1.5%, স্থানীয় কর 2% হতে পারে অথবা 3% হতে পারে। আরেকটা হচ্ছে উৎসব কর, যেটা 1%, 2%, 3% থেকে নিয়ে 4% হতে পারে। এই যে খরচগুলো, এগুলো কিন্তু আপনার একজন ক্রেতার। কিন্তু আপনি যদি এখন সম্পত্তিটা যদি আপনি যেটা করেন সেটা হচ্ছে যদি রিয়েল এস্টেট থেকে ক্রয় করেন, সেক্ষেত্রে দেখা হয় সম্পত্তিটার বিভিন্ন প্রকার বিষয়। সেটা লিজ হোল্ড প্রপার্টি যদি হয় সেক্ষেত্রে এক প্রকারের খরচ আসে, অথবা সেটা যদি ডেভেলপার হয় এক প্রকারের খরচ আসে, সেটা যদি রিয়েল এস্টেট আইনের অধীনে তারা কোনো চুক্তি করে তারা যদি সেটি বিক্রি করতে চায় এক প্রকারের খরচ আসে। তো এই জন্য আয়কর অধ্যাদেশ 1984 বিভিন্ন সেকশন যুক্ত করা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সেকশন 53 এজ মোতাবেক আপনাকে কিছু খরচ দিতে হয়। 53 এজ মোতাবেক, অর্থাৎ তিনটা ধারা সবগুলো একসাথে প্রযোজ্য না, এটা নির্ভর করে আপনার দলিলের প্রকৃতি, বিক্রেতার উপর। এটা ছাড়া যখন আপনি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে নিবেন, যেমন রিয়েল এস্টেট কোম্পানিগুলো থেকে, তখন সেখানে ভ্যাট প্রযোজ্য হয়। আর এই ভ্যাটের যে নিয়ম সেটা যদি ফ্লট হয় 2%, আর যদি ফ্ল্যাট হয়, ফ্ল্যাটের যদি 1600 স্কোয়ার ফিট পর্যন্ত হয় তাহলে 2%, এর বেশি হলে আপনাকে 4.5% দিতে হয়। তবে এই খরচগুলো এগুলোকেই যে যিনি সম্পত্তিটা বিক্রি করতেছেন যে রিয়েল এস্টেট তাদেরই দেওয়ার কথা। আমরা না জানার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমরা দিয়ে এগুলো আমরা রেজিস্ট্রেশন করি। এটা ছাড়া বর্তমানে আপনারা হয়তো জানেন, আপনারা চাইলে দলিল.com একটি ওয়েবসাইট পাবেন। এখানে গিয়ে আপনার জেলা উপজেলা এগুলো যদি ইনপুট দেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার পিওর খরচটা কত। এর বাইরে দলিলটা প্রস্তুত করার জন্য দলিল লেখকের কিছু খরচ থাকে। এটা ছাড়া কিছু টাকা নগদে দিতে হয়, বিভিন্ন সাব রেজিস্ট্রেশন অফিসে অবৈধ লেনদেন করতে হয়, সমিতির চাঁদা দিতে হয়, অসংখ্য কিছু আছে। আর প্রতিটা দলিলেই যেটা করতে হয় কিছু খরচ দিতে হয়। যেমন একটা হচ্ছে যে 200 টাকার স্ট্যাম্পে হলফনামা, হলফনামার যে রেজিস্ট্রি ফি 100 টাকা দিতে হয়, ই ফি, দলিলের প্রতি পাতা হিসাবে এন ফি, এন ফি, এবং একটা এলটি নোটিশও 10 টাকা লাগাতে হয়। এই খরচগুলো হচ্ছে একটা দলিল রেজিস্ট্রেশনের খরচ। আমরা পূর্বে আপনাদের ক্লাসগুলোতে কিন্তু বুঝিয়ে দিয়েছি যে আসলে হিসাবটা কিভাবে করা হয়। আশা করি আজ জাস্ট আরেকবার আপনাদের মনে পড়তেছে যে আপনারা কি জিনিসগুলো পড়েছিলেন। এটা ছাড়া অনেকেই যেটা বলেন যে ভাই একটা দলিল উঠাবো কত টাকা খরচ হয়, বা তল্লাশি দিব কত টাকা খরচ হয়। আমাদের দায়িত্ব হচ্ছে সরকারি আইন বিধিগুলো আপনাদের কাছে তুলে ধরা। বাস্তবে হয়তো আপনাকে আরো এর চাইতে বেশি টাকা পয়সা খরচ করে দলিলের নকল উঠাতে হয়, অথবা আপনাকে সূচি বই তল্লাশি দিতে হয়। তো মনে রাখবেন, এখন পর্যন্ত সরকার যেটি করে, আপনি যদি একটা দলিল যদি নকল উঠাতে চান প্রথমে আপনাকে তল্লাশি করতে হয় যে দলিলটা আছে কিনা। তো এই জন্য যেটা হয় সেটা হচ্ছে 1 বছরের তল্লাশি দিলে আপনাকে যেটি করতে হয় 20 টাকা ফি জমা করতে হয়। আর বালাম বই বা রেজিস্টার বইটা পরিদর্শন খরচ হচ্ছে 10 টাকা। এই খরচটা মাস্ট, আপনি প্রতিটা দলিল সার্টিফাইড কপি উত্তোলন করার জন্য এইটি প্রথমে করে নিতে হয়। তারপর আপনাকে 50 টাকা নন জুডিশিয়াল স্টাম্পের সার্টিফাইড কপিটা লিখতে হয়। এটা ছাড়া 20 টাকার কোর্ট ফি জমা করতে হয়। এখন দেখতে হয় আপনার দলিলে কত পাতা আছে, তার উপর ভিত্তি করে আপনার দলিলটার খরচ নির্ভর করে। প্রতি পাতা যেটা হয় জিএ ফি বলে তারা একটা ফি নেন, যেখানে 16 টাকা করে পাতা নেন। এটা ছাড়া তারা আরো যেটা করেন জিজি ফি বলে আরেকটা ফি নেন, যেটা 24 টাকা করে। তো এই জন্য আপনি বলতে পারবেন না দলিলটা কত পাতা, এটা ছাড়া যে কয় টাকা খরচ হবে। তবে অন অ্যাভারেজ দলিলে 10টা পাতাই হয়, সেই হিসাব যদি আমরা হিসাব করি মোটামুটি 450 থেকে নিয়ে 600 টাকার মধ্যেই একটা দলিলের খরচ পড়ে। আর যদি আপনি জরুরি 2 দিনে চান সেক্ষেত্রে 50 টাকা একটু যুক্ত হতে পারে। তাই এই হিসাবটা কিন্তু খুবই স্তর ভিত্তিক। তো এই জন্য আসলে আমরাও সরকারকে রিকোয়েস্ট করব, যদি একটা ইউনিফাইড যারা করে দেয় যে 600 টাকা বা 700 টাকা, তাহলেই হয়তো ভালো হবে। কারণ এই হিসাবগুলো সাধারণ মানুষের বুঝে আসার কথা না, যে আপনি 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করলেন, 50 টাকার কোর্ট ফি লাগাবেন, তল্লাশি দিবেন, বালাম পরিদর্শনের খরচ, পাতার খরচ, নকল নবিশের খরচ। আসলে এটা খুবই একটা জটিল কিন্তু হিসাব।
তারপর যদি আমরা দেখি যে আমরা যেটা ছিলাম দেওয়ানি আদালতের ক্ষেত্রে, তো বাংলাদেশের বিচার ব্যবস্থা আপনি একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে বর্তমানে হাইকোর্ট বলে কোনো কোর্ট নাই, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। আর বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলেই যে সর্বোচ্চ যে কোর্টটা, তার অধীনস্থ দুটো বিভাগ আছে, একটাকে আমরা বলি আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। বাংলাদেশের সর্বোচ্চ যে জায়গা সেটা হচ্ছে আমাদের আপিল বিভাগ। দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনি আপিল বিভাগে যখন একটা মামলা আপনার চূড়ান্ত হয়ে যায়, আপনি একবার শুধুমাত্র রিভিউ করার সুযোগ পান, সর্বশেষ এর বাইরে আর যাওয়ার কোনো পন্থা নাই দেওয়ানি মামলার ক্ষেত্রে। ফৌজদারি মামলা হয়তো আপনি সেটা রাষ্ট্রপতির কাছে বিভিন্ন রকম আপনি আপিল করতে আবেদন করতে পারেন, সাজা মওকুফ সহ নানা প্রকার কিছু, কিন্তু দেওয়ানি মামলায় আপনার সর্বোচ্চ জায়গা হচ্ছে আপিল বিভাগ। তো আমরা প্রথমেই বললাম বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেটা, সেটা ঢাকায় অবস্থিত, বিভাগীয় শহরে কোনো এর শাখা উপশাখা কিছুই নাই। যদিও এরশাদ সরকার চেয়েছিলেন এটা করার জন্য, তো সংবিধান সংশোধন করে সেটাকে বাতিল করা হয়। তো এখন শুধুমাত্র ঢাকাতেই আপনারা যে সুপ্রিম কোর্ট পাবেন, এই সুপ্রিম কোর্টের ভিতরেই আপিল বিভাগ, এর ভিতরে হাইকোর্ট ডিভিশন। এটা ছাড়া জেলা ভিত্তিক আমরা যদি দেওয়ানি আদালত দেখি, প্রতিটা জেলায় দেওয়ানি আদালত আছে। তো দেওয়ানির ক্ষেত্রে একটা জেলার মধ্যে আমরা যদি দেখি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জেলা জজ আর একটা হচ্ছে অতিরিক্ত জেলা জজ। তো এর নিচে তার আরো যেই তিনজন থাকেন, ইনাদের কাছে আমরা মামলাগুলো দাখিল করি, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ। এই যে আমরা যে সহকারী জজ, যখনই একজন যারা আইনের ছাত্র, আইন বিষয়ে পড়াশোনা করেন, ওনারা যখন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে পরীক্ষা দেন, এর মাধ্যমে ওনারা একজন সহকারী জজ হন। তো মনে রাখবেন, সহকারী জজরা ফৌজদারি মামলা পরিচালনা করতে পারে না যতদিন পর্যন্ত তাদের প্রমোশন হয়ে সিনিয়র অথবা তাদেরকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্তি না দিচ্ছে, অথবা সরকার স্পেশালি কোনো সহকারী জজকে পারমিশন না দিচ্ছে, নর্মাল পন্থায় একজন সহকারী জজ ফৌজদারি মামলা দেখতে পারেন না। তো আমরা মামলাটা করি সর্বনিম্ন স্তরে সহকারী জজের কাছে আমাদের ভ্যালুয়েশন অনুযায়ী। যেটা পূর্বে 2 লাখ টাকা ছিল, এখন সেটা 15 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ আপনার মামলার ভ্যালুয়েশন যদি 15 লাখ টাকা পর্যন্ত হয়, সহকারী জজ বরাবর আপনার মামলাটা হবে। যদি সেটা 25 লাখ টাকা পর্যন্ত হয়, পূর্বে যেটা 4 লাখ ছিল, তাহলে সিনিয়র সহকারী জজ বরাবর হবে। আর যদি আপনার মামলার ভ্যালুয়েশন 4 লাখের বেশি ছিল পূর্বে, এখন 25 লাখের বেশি যদি হয়, সেটা যুগ্ম জেলা জজ বরাবর হবে। অর্থাৎ এই তিন আদালতেই আমরা মামলাগুলো করতে পারবো। তবে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ, এই দুটোর মধ্যে জেলা জজ বরাবর কিছু মামলা আছে যেগুলো আমরা করতে পারি, যেগুলোর ক্ষেত্র খুবই সীমিত। আর নর্মালি যেটা হয়, এই যে তিনজনের কাছে আমরা মামলাগুলো করলাম, আদি এখতিয়ার সম্পন্ন আদালত, তো এগুলোতে যেটা হয়, এদের কোনো আদেশের বিরুদ্ধে যদি আপনি সংক্ষুব্ধ হন বা আপিল করতে চান, তখন আপনার মামলার ভ্যালুয়েশন অনুযায়ী এই জেলা জজ বরাবর আপনাকে আপিল করতে হয়, অথবা ক্ষেত্র বিশেষে আপনাকে তখন হাইকোর্টে যেতে হয়। এর জন্য পেকুনারি জুরিসডিকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে 15 লাখ, 25 লাখ দেখেছি। তো আপনার মামলার ভ্যালুয়েশন যদি 5 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে আপনি জেলা জজ বরাবর আপিল করতে পারবেন। এর বেশি হলে আপনাকে হাইকোর্ট ডিভিশনে করতে হবে। তবে আবার 6 কোটির বেশি হলে আপনাকে হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চে আবেদন করতে হবে। এটা হচ্ছে নর্মাল একটা পন্থা। তারপরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই নোট করে রাখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো মামলা করার যে খরচ, মনে রাখবেন মামলা করা 3 প্রকারের খরচ হয়। একটা হচ্ছে সরকারের নির্দিষ্ট কোর্ট ফি, একটা হচ্ছে যে আপনি যে আইনজীবীর মাধ্যমে মামলাটা করবেন, ওনাকে মামলাটা ফাইলিং করতে হয়, ড্রাফটিং করতে হয়, অসংখ্য কাগজপাতি ওনাকে জোগাড় করতে হয়, ফটোকপি করতে হয়, ফিল আপ করতে হয়, এর জন্য খরচ আছে। আর একটা খরচ যেটা হচ্ছে যে নির্দিষ্ট শুনানিতে যে আইনজীবী অংশগ্রহণ করবেন, তার কিছু ফি আছে। তো এখন পর্যন্ত আমরা যদি দেখি, সরকারি কোর্ট ফি গুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ফিক্সড, যেমন কোথাও 200 টাকা, কোথাও 300 টাকা, কোথাও 25 টাকা। আবার কিছু আছে আপনি যেই প্রতিকার চাচ্ছেন তার মূল্য অনুযায়ী। তবে দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা যদি দেখি, দলিল বাতিল সহ অসংখ্য বিষয়ে সর্বোচ্চ কোর্ট ফি যেটা হয় 2% হিসাবে, এবং সেই 2%-এর উপর 15% হিসাব করে সর্বোচ্চ 46,000 টাকা হতে পারে যদি জমি জমা বিষয় হয়। আর যদি পিওর মানি স্যুট হয়, টাকার মামলা হয়, সেক্ষেত্রে 2.5% হিসাব করে সর্বোচ্চ আপনার 57,500 টাকা হতে পারে মামলার ভ্যালুয়েশন। তো মামলাগুলো করতে হবে সম্পত্তি যে জেলায় অবস্থিত, সে জেলার আপনার দেওয়ানি আদালতে, আপনাকে ক্ষমতা সম্পন্ন আদালতে মামলাগুলো করতে হবে। তো আশা করি দেওয়ানি বিচার ব্যবস্থার কিছুটা হলো আপনাদের বুঝে আসছে। তারপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে যে জমি ক্রয় করা সংক্রান্ত, প্লট ক্রয় করা সংক্রান্ত একাধিক পন্থায় আপনাদেরকে আমরা ট্রাই করেছি বোঝানোর জন্য যে কিভাবে আপনি সম্পত্তিটা ক্রয় করবেন, কিভাবে প্রতারিত যাতে না হন সেদিকে খেয়াল রাখবেন। তো এই ক্ষেত্রে আমরা বারবারই বলি যে যিনি বিক্রি করতেছেন তার যোগ্যতাটা আপনাকে যাচাই করতে হবে, যে উনি যোগ্য কিনা সম্পত্তিটা, আর জমিটার মালিকানা ঠিক আছে কিনা, এই দুটো জিনিস।
তো পূর্বেই আমরা যেমন বলেছি, আপনি যদি কোনো ফ্ল্যাট ক্রয় করতে চান, আপনাকে দেখতে হবে কোম্পানিটা নিবন্ধিত কিনা, রিহাবের সদস্য কিনা, তারা যেই প্রজেক্ট থেকে সম্পত্তি বিক্রি করতেছে সেটা সরকারের লাইসেন্স আছে কিনা, বিক্রির অনুমতি আছে কিনা, এই সংক্রান্ত বিষয়। আর ব্যক্তির ক্ষেত্রে আমরা পূর্বেও আপনাদেরকে বলেছি যে চুক্তি আইন অনুযায়ী যাতে চুক্তি সম্পাদনের যোগ্য হয়। এটা ছাড়া মালিকানার ক্ষেত্রে আপনি সবসময় যে জিনিসটা দেখবেন যে উনি সম্পত্তির মালিক কিনা। যদি সম্পত্তির মালিক হন, ওনার দখল আছে কিনা, দলিল ঠিক আছে কিনা, এই সমস্ত কিছু। এটা আমরা অসংখ্য পন্থা আপনাদেরকে ট্রাই করেছি বোঝানোর জন্য। তো জাস্ট আজকে আরেকটু সামান্য ধারণা দিলাম। তো এক্ষেত্রে আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা মনে রাখবেন যাতে নকশা মোতাবেক আপনাদের দখলটা হয়। শুধু আপনার দখল থাকলেই হবে না। যেমন আমরা বারবার একটা কথা বলি, বাস্তব দখল দিবেন, নকশা মোতাবেক দখল, দলিলে মালিকানা এবং খতিয়ানে মালিকানা এগুলো যাচাই করবেন। তো এই জন্য যাতে মালিকানাটা ওনার নকশা মোতাবেক হয়, না হলে কিন্তু আপনাকে আদালতে চক্কর কাটতে হবে বারবার। তো এই জন্য সিএস, এসএ যে খতিয়ানগুলো এগুলো সম্পর্কে যাতে আপনার জ্ঞান থাকে, যে আসলে কোন সম্পত্তিটার কোন খতিয়ান কোন অঞ্চলে কবে হয়েছে, এই সমস্ত বিষয়ে আপনার ধারণাটা একটু ক্লিয়ার করবেন। তো তারপর যে আমরা যে ক্লাসের মধ্যে আপনাকে বিবাহ এবং তালাক সম্পর্কে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের যে বিবাহ, তার যে কাবিননামা হয়, তার যে সার্টিফিকেট হয়, সেটাও আপনাদেরকে দেখিয়েছি যে আসলে সেটা কিরকম হয়। সেখানে ৩ জন সাক্ষীর প্রয়োজন। বর্তমান হিসাব মোতাবেক ৭,০০০ টাকা কোর্ট ফি প্রয়োজন। তো মনে রাখবেন বাংলাদেশের প্রচলিত আইন ১৮৭২ সালে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, এটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে কোনো প্রকার সংশোধন করা হয় নাই। তাই এখন একজন মুসলিম চাইলে তার ধর্ম বজায় রেখে এই আইনের অধীনে বিবাহ করতে পারেন না। এই আইনের অধীনে বিবাহ শুধু তারাই করতে পারেন যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা জৈন, যারা শিখ, তারা নিজ ধর্ম বজায় রেখে বিবাহ করতে পারেন। এর বাইরে যারা এই বিবাহ করতে চান, তাদের এই যে বিবাহের জন্য আপনি যে প্রেসক্রাইব ফর্মে আবেদন করেন সেখানে লেখাই থাকে যে আপনি মুসলিম না, আপনি যে ইহুদি, খ্রিস্টান এই সমস্ত ধর্মে আপনি বিশ্বাস করেন না। তো এই যে সার্টিফিকেটটি এটা আপনারা দেখতেছেন, তবে এই শুধুমাত্র আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রে দেখতে পাই ৩ জন সাক্ষীর প্রয়োজন। মুসলিম বিবাহের ক্ষেত্রে আপনার ২ জন সাক্ষী হলেই যথেষ্ট আপনার জন্য, সেটা রেজিস্ট্রেশন হয়ে যায়। কিন্তু এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টটাতে ৩ জন সাক্ষীর আপনার প্রয়োজন পড়ে। এখন জাস্ট আমরা সর্বশেষ দেওয়ানি প্রতিকার সংক্রান্ত আপনাদেরকে যে বিষয়গুলো বলার জন্য রেখেছি সেটা হচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে বেশি পরিমাণ যেই আমাদের আইনটি আমাদের কাছে আসে সেটা হচ্ছে যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। এই আইনে ৫৭টা ধারা আছে, প্রতিটা ধারাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের ৮ থেকে ১১ ধারা যদি আমরা দেখি, এক্ষেত্রে বলা হচ্ছে যে কিভাবে আপনি আপনার সম্পত্তিটা দখলটা উদ্ধার করবেন। আপনার যদি মালিকানা যদি না থাকে, আপনি ৬ মাসের মধ্যে দখল ফিরে পেতে পারেন সেকশন ৯ মোতাবেক। আর যদি মালিকানা থাকে, আপনি ১২ বছরের মধ্যে মামলা করে দখল ফিরিয়ে পেতে পারেন সেকশন ৮ মোতাবেক। আপনি যদি কারোর সাথে বায়না চুক্তি করেন অথবা যে কোনো চুক্তি করেন, উনি যদি সেই চুক্তি না মানে, তাহলে আপনি আদালতের মাধ্যমে চুক্তি প্রবলের মামলা করতে পারেন সেকশন ১২ মোতাবেক। আপনার দলিলে যদি কোনো ভুল থাকে, সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেকশন ৩১ মোতাবেক দলিলটা সংশোধন করার জন্য আবেদন করতে পারেন। আপনি কারোর সাথে চুক্তি করেছেন, নানা প্রকার কারণবশত চুক্তিটা বাতিল করতে যদি আপনার হয়, আপনি সেকশন ৩৫ মোতাবেক সেই চুক্তিটা বাতিল করতে পারেন। একই রকম ভাবে আপনার যদি মনে হয় কোনো দলিল বাতিল করা প্রয়োজন বা কোনো দলিল জাল সৃষ্টি করা হয়েছে, আপনি সেকশন ৩৯ থেকে নিয়ে সেকশন ৪১ এর মধ্যে দলিল বাতিলের মামলা করতে পারেন। নানা প্রকার কারণবশত আমাদের ঘোষণার প্রয়োজন হয়, ডিক্লারেশনের প্রয়োজন হয়, আমরা সেকশন ৪২ মোতাবেক ডিক্লারেশন পেতে পারি। এটা ছাড়া মামলা চলাকালীন সময় বিভিন্ন কারণবশত যদি তত্ত্বাবধায়ক বা রিসিভার নিয়োগের প্রয়োজন পড়ে, আমরা সেকশন ৪৪ মোতাবেক আবেদন করতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা নিষেধাজ্ঞার আবেদন করতে পারি। যে কোনো মামলা যখন আপনি করেন, বাটোয়ারা মামলা করেন, দখল উদ্ধারের মামলা করেন, তখন আপনি মামলার সাথে সাথে একটা নিষেধাজ্ঞার আবেদন করতে পারেন সেকশন ৫৩ এবং সেকশন ৫৪ মোতাবেক। আর আপনি যেটি করতে পারেন, আপনার সম্পত্তিতে যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে, আপনার মালিকানা হস্তক্ষেপ না করে, আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন এই আইনের অধীনে। তো আশা করি এই যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা আইনের ধারাগুলো আরেকটু মনে রাখবেন। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অগ্রক্রয়। এই অগ্রক্রয়টা মনে রাখবেন, বাংলাদেশে আমরা ৩ প্রকারের অগ্রক্রয় করতে পারি। একটা হচ্ছে কৃষি সম্পত্তির জন্য স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডেন্সি একটা সেকশন ৯৬। এই যে ৯৬ সেকশনটা, এটাতে পূর্বে অনেক বর্ডার লাইন ছিল, অনেক কিছু করা যেত, কিন্তু জাস্ট আমাদের গত সরকার অর্থাৎ বিএনপি সরকারের শেষের দিকে তারা আইনটাকে এমন ভাবে চেঞ্জ করে এখন শুধুমাত্র আপনি উত্তরাধিকার সূত্রে যদি শরিক হন, তাহলে আপনি অগ্রক্রয় করতে পারবেন। অগ্রক্রয়ের ক্ষেত্রে দলিলে লিখিত মূল্য প্লাস আপনার ২৫% ক্ষতিপূরণ প্লাস আপনার ৮% সরল সুদে দিয়ে আপনাকে মামলাটা করতে হয়, সাথে ২০০ টাকার কোর্ট ফিও জমা করতে হয়। মামলাটা করতে হবে আপনাকে ২ মাসের মধ্যে, তবে সর্বোচ্চ ৩ বছর
বছরের মধ্যে মামলা করতে হবে। দলিল রেজিস্ট্রেশনের 3 বছর পরে আপনি কোনোভাবেই মামলা করতে পারবেন না। সাথে সাথে অকৃষি সম্পত্তিগুলোর জন্য আমরা 1949 সালে অকৃষি প্রজাস্বত্ব আইনে মামলা করতে পারি, তবে আইনটাকে যেহেতু সংশোধন করা হয়নি তাই সেই আইনে 4 মাস লেখা আছে, কিন্তু আপনি 12 বছরের মধ্যেও কিন্তু মামলাটা করতে পারবেন। তো এর জন্য যেটা হয়, দলিলে লিখিত মূল্য জাস্ট 5% ক্ষতিপূরণ এবং 6.25% সরল সুদ আপনাকে জমা করতে হয়। এর বাইরে প্রতিটা আইনে লেখা আছে মুসলিম আইনে অগ্রক্রয় এই আইনগুলোকে রহিত করেনি, তাই আপনি মুসলিম আইনে অগ্রক্রয় করতে পারেন 1 বছরের মধ্যে। মুসলিম আইনে অগ্রক্রয়ের সবচেয়ে যে সুবিধাটা, আপনাকে হচ্ছে দলিল মূল্য প্রথমে একসাথে জমা করতে হয় না। আপনি নর্মাল দেওয়ানি মামলার মাত্র 2%, সর্বোচ্চ 46,000 টাকা কোর্ট ফি দিয়ে আপনি মামলাটা করতে পারেন। আপনি যদি মামলায় জিতেন তখনই আপনি যে সম্পত্তির মূল্য সেটা আপনি জমা করবেন। তাই মুসলিম আইনটা আপনার জন্য খুবই সহজ হয়, তবে মুসলিম আইনে কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয় যেগুলো সাক্ষী দ্বারা আপনাকে প্রমাণ করতে হবে। তো আশা করি আপনারা অগ্রক্রয় সংক্রান্ত আপনাদের যে লেকচারটা ছিল সেটা এবং আজকের এই অনুষ্ঠানের এগুলো দেখে কিছুটা হলেও উপকৃত হলেন। এটা ছাড়া আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে সম্পত্তিটা পরিমাপ করতে হয়, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আয়তক্ষেত্র সম্পত্তি হলে ক্ষেত্রফল পেলে এটাকে আমরা 435.6 দিয়ে ভাগ করলেই আমরা যেটি পাই, যে কতটুকু জমি আছে জানতে পারি, এবং সম্পত্তিটা থেকে কিছু অংশ কিভাবে পৃথক করে সেটাও আমরা আপনাদেরকে শিখিয়েছি। যে আমরা আসলে জমি তো পৃথক করি না, আমরা ক্ষেত্রফলকে পৃথক করি। তো আশা করি আপনাদের উপকারে আসবে। এটা ছাড়া যেটা হয় যে আমরা আমিনশিপের বেসিক কিছু আপনাদেরকে শিখিয়েছি, যেমন আমরা জমিগুলো যে মাপি তার মধ্যে ফিটে, লিঙ্কে অথবা মিটারে, মোটামুটি এই তিনটি প্রচলিত, যে আমরা ফিটে মাপি, লিঙ্কে মাপি অথবা মিটারে মাপি। তো আশা করি আপনারা সেগুলো একটু জাস্ট স্মরণ করে নিবেন। আর বাংলাদেশে আমরা মোটামুটি 4 প্রকারের নকশা পাই: 16 ইঞ্চি, 32 ইঞ্চি, 64 ইঞ্চি এবং 80 ইঞ্চি। আর যে বেসিক হিসাবটা আছে এটা আমরা অনেকেই বুঝি যে 1 ফিটে আমাদের 12 ইঞ্চি, 1 ইঞ্চিতে আমাদের 8 সুতা। এগুলো অতটা আপনাদের রিভিশন করার কিছু নেই, জাস্ট একটু স্মরণ করিয়ে দিলাম যে আসলে আপনারা এগুলো কিভাবে বুঝবেন। আর মিটারের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, যে এই ডেসিমিটার আছে এটা অতটা ব্যবহৃত হয় না, শুধু মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটারই ব্যবহৃত হয়। তবে আপনারা যে জিনিসটি ট্রাই করবেন, মিটারে আপনারা অবশ্যই মিটারের সাথে ফুটের যে সম্পর্ক সেটাকে মনে রাখবেন, কারণ আধুনিক নকশাগুলোতে আপনারা যে ড্রয়িং গুলো আছে বিভিন্ন বিল্ডিং সহ নানা প্রকার কাজে সেগুলোতে মিটারে পাবেন, তাই এটা জাস্ট একটু স্মরণ রাখবেন। তারপরে যদি আমরা আপনাদেরকে বলি যে আসলে আমিনশিপের কিছু কার্যকরী সূত্র, যেটার যে পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব, দেওয়া হয়নি, যে আসলে অসংখ্য সূত্র আছে, আমাদের এত সূত্র মাথায় রাখে কিন্তু আমরা কাজ করতে পারবো না, কারণ জানার জন্য অনেক কিছু জানতে হয়। বাস্তবে আমরা জাস্ট সামান্য কিছুই ব্যবহার করব। এর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্গমূল পদ্ধতি, আয়তাকার যে সূত্র আছে সেটা, ট্রাপিজিয়াম আকার, ত্রিভুজ আকার, হেরনস ফর্মুলা, গোলাকার সম্পত্তি জন্য যে সূত্রগুলা দিয়েছি এগুলোই যথেষ্ট, এই কয়েকটা সূত্র আপনাদের জন্য। এটা ছাড়া বাঁকা জমি যদি আমরা মাপতে যাই সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন রুল ব্যবহার করব। আমরা সাইনের কিছু সূত্র আছে এবং কোসাইনের কিছু সূত্র আছে এবং সাইন এরিয়া রুল, এই তিনটা সূত্র দিয়ে আমরা বাঁকা সম্পত্তি পরিমাপ করতে পারবো। আর কিছু সম্পত্তি আছে যেটা সম্পত্তিটা এমন বাঁকা থাকে যেটাতে আমরা না সাইন রুল প্রয়োগ করতে পারবো, না কোসাইন প্রয়োগ করতে পারবো, না এরিয়া রুল। তখন আমাদেরকে যেটি করতে হয় সেটি হচ্ছে এই যে সিমসনের সূত্র আছে, 1/3 সূত্র, সেটা, অথবা মিড অর্ডিনেট, অথবা আমরা ট্রাপিজয়েড সূত্র, এই তিনটা দিয়ে এমন কোনো সম্পত্তি আপনি আর নকশায় পাবেন না যেটা আপনি পরিমাপ করতে পারবেন না। তো এই যে টোটাল আমাদের যে সূত্রগুলো আছে এগুলোর পিডিএফটা আমি ট্রাই করব অতি দ্রুতই আপনাদের হাতে দেওয়ার জন্য চিত্র সহ, যাতে আপনারা আমিনশিপে যারা আগ্রহী তারা এখান থেকে বুঝে নিতে পারেন সবকিছু। তো সর্বশেষ আর যেটি সেটি আমরা আপনাদেরকে গুণিয়া স্কেল, ফিট স্কেল, একর কম্ব, গ্রাফ স্কেল, ডায়াগোনাল স্কেল, সাধারণ স্কেল এগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। যদিও আপনারা যদি কারো কাছে না থাকে এগুলো চাইলে আপনারা মিয়াজি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, স্বচ্ছ সবগুলোই পাবেন। তো আপনারা যেখান থেকেই সংগ্রহ করেন অবশ্যই তার কোয়ালিটিটা দেখে তারপরেই সংগ্রহ করবেন। আশা করি এগুলো নকশা থেকে সম্পত্তির মাপ উত্তোলনের ক্ষেত্রে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। মোটামুটি এগুলোই ছিল। যেমন চিত্রে আপনারা দেখতেছেন যে প্রথমটা হচ্ছে আমাদের গুনিয়া স্কেল, যে সবুজ হলুদ কালারের, এটা সাদাও পাবেন, স্বচ্ছও পাবেন। তারপরে যেটা, এটাকে বলা হয় ফিট স্কেল বা 330 স্কেল। এটার এক পাশ 330, অন্য পাশ 6 ইঞ্চি গুনিয়া হিসাবে কাজ করে, দুটোকে আপনি ব্যবহার করতে পারেন। এটা ছাড়া তারপর আপনারা দেখতেছেন গ্রাফ স্কেল, তারপর যেটা সেটা হচ্ছে আমাদের ডায়াগোনাল স্কেল, এটার মাধ্যমে নকশা পরিমাপ করা যায়।
তারপর যেটা দেখতেছেন একর কম্বো, এর মাধ্যমে আনুমানিক ধারণা পাওয়া যায় আসলে টোটাল সম্পত্তি কতটুকু আছে। এটা প্লাস্টিকের পাবেন, পিতলেরও পাবেন। তবে যেটা পিতল, সেটার একটু দাম বেশি, আপনাদের কাছ থেকে 400 500 600 টাকাও নিতে পারে। তো মোটামুটি এগুলোই ছিল আমিনশিপ সংক্রান্ত বিষয়ে। আর মালিকানা সংক্রান্ত বিষয় আপনাদেরকে আমরা পূর্বেই বলেছি যে বাস্তব দখল ভিত্তিক নিবেন, যেহেতু আমরা একাধিক ভিডিওতে আপনাদেরকে ট্রাই করেছি যে সম্পত্তির মালিকানা দখল ভিত্তিক যাতে হয়, দখলটা যাতে নকশা মোতাবেক হয়, সেটাও আপনারা একটু স্মরণ করবেন। যে সম্পত্তি আপনি ক্রয় করতেছেন তার বাস্তব দখলের সাথে দলিল খতিয়ান নকশা মোতাবেক একজন সার্ভেয়ারকে দিয়ে সেই জমিটা আপনারা অবশ্যই মেপে তারপরেই বায়না করবেন, তারপরেই আপনি সেই দলিলটা রেজিস্ট্রেশন করবেন। আশা করি আপনারা এই যে আমাদের ডিভিশন ক্লাস থেকে এই বিষয়গুলো একবার আপনাদের মনে আসলো। আর জাস্ট আমরা ৮ ধারা ৯ ধারা এগুলো আপনাদেরকে বলেই দিয়েছি। আর ৮ ধারা আর ৯ ধারার পার্থক্যটা একটু স্মরণ রাখবেন। ৮ ধারায় আপনার মালিকানা অবশ্যই থাকতে হবে, ১২ বছরের মধ্যে মামলা করতে পারবেন, ২%, ২%-এর পর 15% হিসাবে সর্বোচ্চ ৪৬,০০০ টাকা আসবে। ৮ ধারার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, কিন্তু ৯ ধারার ক্ষেত্রে মালিকানা থাক বা না থাক আপনি মামলা করতে পারবেন। মামলাটা ৬ মাসের মধ্যে করতে হবে। সর্বোচ্চ কোর্ট ফি আসবে আপনার ৮,৬২৫ টাকা। তবে এর বিরুদ্ধে কোনো আপিল রিভিউ চলবে না, শুধুমাত্র আপনি রিভিশন করতে পারেন। এটা ছাড়া বাকিগুলো আপনাদেরকে অলরেডি আমরা বলেই দিয়েছি যে আসলে কিভাবে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আপনারা কাজগুলো করবেন। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের যে জিনিসগুলো সেগুলো আপনারা পেয়েছেন। জাস্ট একটি জিনিস যেটা আমরা আপনাদেরকে বলিনি সেটি আজকের এই ভিডিওতে আমরা বলে দিব, যদিও রোশন ভাই ট্রাই করেছেন আপনাদেরকে দেওয়ানি মামলার বিষয়গুলো একটু বোঝানোর জন্য। তো আমাদের ভিডিও শেষের দিকে মোটামুটি জাস্ট 45 মিনিট হয়েছে, আসলে 15 মিনিট বেশি হয়ে গেল। আসলে একটা রিভিশন ক্লাস 1 ঘন্টার নিচে শেষ করা আসলে সম্ভব হয় না। আমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা নিয়েছি। তো যাক, সর্বশেষ আমরা সিভিল যে লিটিগেশন আছে, সিভিল স্যুট আছে, দেওয়ানি মামলা আছে, এটা দিয়ে শেষ করব। তো দেওয়ানি মামলার প্রথম যে স্তর সেটা হচ্ছে আরজি দাখিল করা। তো আরজিটা কি, আপনি যে দাবিটা চাচ্ছেন সেই দাবিটা আদালতে লিখিতভাবে দেওয়া। তো এই আরজি দাখিলের সাথে অনেক কিছু জড়িত। এখানে ওকালতনামা দিতে হয়, মামলার বিষয়বস্তু লিখতে হয়, আপনি যে কোনো ফরম্যাটেই লিখতে হবে না, এটার জন্য সিপিসি অনুযায়ী আপনাকে লিখতে হয়, কোর্ট ফিগুলো দিতে হয়, ডাক টিকিট সংযুক্ত করতে হয়, ফিরিস্তি দিতে হয়, যাবতীয় আনুষঙ্গিক দলিল আপনাকে দিতে হয়, কোনো প্রতিকার চাইলে সেই দরখাস্তটা দিতে হয়, কোর্ট ফিগুলো যে আপনি পরিশোধ করেছেন যদি ট্রেজারি চালানের মাধ্যমে করেন তার যাবতীয় কিছু আপনাকে দিতে হয়। এটা ছাড়া যদি একাধিক যদি আপনার বিবাদী থাকে তাদের জন্য পৃথক পৃথক করে আপনাকে এগুলো ফটোকপি করতে হয়। এই সমস্ত কিছু একসাথে করে জমা করে তারপরে আরজিটা দাখিল করতে হয়। তার মানে আরজি দাখিল বলতে আমরা শুধু একটা অ্যাপ্লিকেশন দেওয়াকে বুঝবো না। আরজি দাখিলটা একজন আইনজীবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওনাকে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হয়। তো আরজিটা যখন দাখিল হয়, মামলা যখন নাম্বার পড়ে, তখন দ্বিতীয় ধাপ হচ্ছে সমন জারি করা, অর্থাৎ যে বিবাদী যার বিরুদ্ধে মামলাটা হলো তাকে একটা নোটিশ করা, এবং এই নোটিশের সাথে আপনার যে মামলার বিষয়বস্তু যে দরখাস্ত সেটাকে ফটোকপি করে দেওয়া। তবে যদি মামলার বিষয়বস্তু অনেক বড় হয় তাহলে সেখানে বিচারকের অনুমতি ক্রমে আপনি জাস্ট ছোট দুই সামারি একটা আপনি তাদেরকে ফটোকপি দিতে পারেন, বাকিটা তারা এসে উঠিয়ে নেবে। তো সমন জারিটা নানাভাবে হতে পারে, যেমন জারিকারকের মাধ্যমে, ডাক টিকিটের মাধ্যমে হতে পারে। তো বিবাদী সমনটা পাওয়ার পর নির্দিষ্ট তারিখে হয়তো আসতে পারে অথবা নাও আসতে পারে। যদি আসে তখন আমরা এটাকে বলি উনি জবাব দাখিল করবেন, বা ডাব্লিউএস বলা হয়, রিটেন স্টেটমেন্ট। আর যদি উনি না আসেন সেটা তখন একটা ভিন্ন পন্থায়, যেটাকে আমরা বলি এক্স পার্টি প্রসিডিং এ সেই মামলাটা তখন সেখানে সাক্ষ্য গ্রহণ সহ ডিগ্রি হয়ে যায়। তো ধরেই নিলাম আমরা বিবাদী এসে হাজির হলো অর্থাৎ জবাব দাখিল করলো। তো আদালতে যাতে মামলা জট যদি না থাকে, আদালতে যাতে মামলা বেশি দিন না চলে, এজন্য সিপিসিতে একটি সংশোধন এনে তারা এডিআর দিয়ে দিয়েছে। প্রতিটা মামলায় আরজি হলো, সমন জারি হলো, জবাব দাখিল করলো, তারপর বলতেছে আপনারা সমঝোতায় যান। এর জন্য একটা অপশন রাখা হয়, একটা ডেট রাখা হয়। আপনি চাইলে যদি সমঝোতায় যেতে চান, আরবিট্রেশন কাউন্সিলের কাছে আপনাকে প্রেরণ করা হয়। সেখানে আপনারা আপনাদের মতো করে যদি সমঝোতা করতে চান করে নিলেন, আর যদি না করেন মামলা তখন পরবর্তী ধাপের দিকে যেতে থাকে, যেটাকে আমরা বলি যে সেকশন 30 বা 30 ধারা তদবির। তো এক্ষেত্রে যেটা হয়, অনেক ক্ষেত্রে মামলা দ্রুত করার জন্য অনেক দলিলপাতি আমরা জমা দেই না, বিবাদী পক্ষ হয়তো সময়ের কারণে দলিলপাতি পান না, উনি জমা দিতে পারেন না। এটা ছাড়া বিচারকের কাছে মনে হতে পারে যে এখানে আরো দলিল প্রয়োজন, আরো সাক্ষীর প্রয়োজন, তো এই জন্য 30 ধারার যে তদবির সেটা সেখানে থাকে। অর্থাৎ এখানে বিভিন্ন রকম সাক্ষী আপনি যদি অ্যাড করতে চান, দলিল অ্যাড করতে চান, আপনি করতে পারবেন। তবে আপনার বিচার চলাকালীন যে কোনো সময় আপনি বিচারকের অনুমতি ক্রমে যে কোনো আর্জি, যে কোনো কিছু, যে কোনো সংশোধন আপনি করতে পারেন যদি বিচারক আপনাকে অনুমতি দেয়।
এর পরের ধাপ যেটা সেটা হচ্ছে ইস্যু গঠন। তো মনে রাখবেন আপনি আপনার আর্জিতে অসংখ্য কিছু লেখেন, বিবাদী যেটা করে সেখান থেকে কিছু স্বীকার করে কিছু অস্বীকার করে। এখন যে জিনিসটা অস্বীকার করলো সেটাই হচ্ছে বিচার্য বিষয়, সেটাই হচ্ছে ইস্যু গঠন। অর্থাৎ আপনি হয়তো বললেন যে তার সাথে চুক্তি হয়েছে, 10 লক্ষ টাকা আপনি পাবেন। বিচার যে বিবাদী পক্ষ উনি স্বীকার করলো চুক্তিটা হয়েছে কিন্তু 5 লক্ষ টাকা পাবেন। তো তাহলে চুক্তি যে হয়েছে এটা কোনো বিচার্য বিষয় আসবে না, ইস্যু গঠনে আসবে না যে চুক্তিটা হলো কি হলো না। বিচার্য বিষয় হবে যে টাকা 5 লক্ষ দেওয়া হয়েছে না 10 লক্ষ দেওয়া হয়েছে, এটাই হচ্ছে বিচার্য বিষয়। তো তার মানে হচ্ছে প্রতিটা মামলার ক্ষেত্রে 6 থেকে 7টি, ম্যাক্সিমাম কোনো লিমিট নাই, 7-8টিও বিচার্য বিষয় হতে পারে। বিচারক যখন মামলাটা পরিচালনা করেন তাকে প্রতিটা সেকশন বাই সেকশন যে বিষয়গুলো গঠন করা হয়েছে বিচার্য বিষয় সেগুলোকে তাদেরকে তার যে ডিক্রিতে সেখানে জাজমেন্টের ক্ষেত্রে সেগুলো লিখতে হয় যে কোন বিষয়টা কিভাবে নির্ধারিত হলো। তারপরে যেটা হয় শুনানি তারিখ নির্ধারণ হয় চূড়ান্ত শুনানির ক্ষেত্রে, যেটা বলবো এটা লম্বা একটা প্রসেস যেটাকে আমরা পিএস বলে থাকি। এক্ষেত্রে মৌখিক সাক্ষী, দালিলিক সাক্ষী, ক্রস এক্সামিনেশন সহ যাবতীয় কিছু আছে সবকিছু এই শুনানি পর্যায়ে। তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের যুক্তিতর্ক বা আর্গুমেন্ট, সেটা সবাই জানেন যে আসলে সেক্ষেত্রে তারা যে চূড়ান্ত শুনানি করলেন সেখান থেকে ফাইনালি তারা যে সমস্ত কিছু দিতে পারলেন সেখান থেকে উভয় পক্ষের আইনজীবী তারা যুক্তিতর্ক করেন যে আসলে কেন তার পক্ষে রায়টা আসবে, সে কি কি উপস্থাপন করেছে, কোন আইনের অধীনে সে প্রতিকার পেতে পারে। তারপর সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে রায় প্রকাশ অর্থাৎ জাজমেন্ট। বিচারক যেটি করেন সেটি হচ্ছে যে আসলে মামলাটা কার পক্ষে, কিভাবে উনি এই যে বিচার্য বিষয়গুলো ছিল কিভাবে উনি সমাধান করলেন সেটা উনি যেটি করেন যে প্রকাশ্য আদালতে উনি সেটা প্রকাশ করেন এবং সিগনেচার করে দেন। মনে রাখবেন একবার যখন বিচারক এই রায়টা প্রকাশ করে দেন তখন আর সেই রায়টা বিচারক নিজে থেকে আর সেটা সংশোধন করতে পারেন না। এটার জন্য হয় আপনাকে রিভিউ করতে হবে, অথবা বিচারককে যেটা করতে হবে যে উনি ওনার ক্ষমতা বলে পরবর্তীতে নোটিশ করে ওনাকে এটা সংশোধন করতে হবে। তো এই জন্য রায় প্রকাশটা ওই জন্য বলা হয় যে এটা লিখিত হবে, এটা সিগনেচার হবে, এটা ডেট দেওয়া থাকবে। তারপর যদি আমরা দেখি যে তারপর চূড়ান্ত যেটা সেটা হচ্ছে ডিক্রি প্রকাশ, অর্থাৎ ডিক্রিতে বাদী পক্ষের যে প্রতিকার উনি সেটা কিভাবে পেলেন, কত টাকা পেলেন, কত দিনের মধ্যে তাকে কিভাবে প্রতিকারটা দেওয়া হবে, এই সমস্ত বিষয় ডিগ্রির মধ্যে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে ডিগ্রিটাকে তখন আবেদন করে জারি করাতে হয়, যেমন আপনি দখল উদ্ধার করাবেন, দখল উদ্ধারের জন্য করতে হয়, আপনি টাকার মামলা জিতেছেন টাকাটা কিভাবে আদায় করা হবে, এই সমস্ত বিষয় তখন ডিগ্রি জারিতে চলে আসে। তো আশা করি আপনারা বেসিক কিছুটা ধারণা পেলেন যে দেওয়ানি মামলা সংক্রান্ত বিষয়। আর বাকি জিনিসগুলো আমরা অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি। তো সর্বশেষ আরেকটু যেটা, এই যে ডিগ্রিটা পেলেন এই ডিগ্রিটার বিরুদ্ধে এখন কি করা যেতে পারে, আপনি হয়তো সংক্ষুব্ধ হতে পারেন। তো ডিগ্রিটার বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন, যদি আপিলের সুযোগ থাকে আপিল করতে পারেন, যদি আপিলের সুযোগ না থাকে আপনি রিভিশন করতে পারেন, যদি সেই ডিগ্রির মধ্যে আপনি রিভিউ করতে পারেন, সেই ডিগ্রিটার বিরুদ্ধে সেকশন 152 এর অধীনে আপনি সিপিসি যেতে পারেন, সেই ডিগ্রিটার বিরুদ্ধে সেকশন 151 এর বিরুদ্ধে যেতে পারেন, সেই ডিগ্রিটার বিরুদ্ধে আপনি সিপিসির ওয়ার্ডার 20 এর অধীনে যেতে পারেন। তো আসলে আপনি কোনটির অধীনে কখন যাবেন এটি হচ্ছে আমাদের বোঝার বিষয়। আপিলে আপনি তখনই যাবেন যখন আপনি দেখতেছেন যে বিচারক তার এখতিয়ারটা প্রয়োগ করেনি, সাথে সাথে আপনার কাছে যে সাক্ষীগুলো উপস্থাপন করা হয়েছিল আপনি, অথবা বিবাদী পক্ষ যে সাক্ষীগুলো উপস্থাপন করেছে, অথবা যে দালিলিক প্রমাণ উপস্থাপন করেছে আপনার কাছে আরো সাক্ষী আছে, অথবা তার যেই সাক্ষীগুলো উপস্থাপন করেছে এরা মিথ্যা। তার মানে হচ্ছে আপনি ঘটনাগত এবং আইনগত দুটো বিষয় যখন আপনি সমাধান চাবেন তখন আপনি আপিলে যাবেন যদি আপিলের সুযোগ থাকে। তবে আপিলের ক্ষেত্রে আপনাকে মূল মামলার মতোই আবার কোর্ট ফি দিতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে আপনি যে আপিলটা করবেন আপিলের ক্ষেত্রে আপনি ঘটনাগত এবং আইনগত উভয়টা বিষয় আপনি উপস্থাপন করতে পারবেন। কিন্তু কিছু কিছু মামলা বা রায় ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করার সুযোগ থাকে না, তখন সেক্ষেত্রে আপনাকে রিভিশনে যেতে হয়। এই রিভিশনের ক্ষেত্রে একই প্রকার আপনাকে মূল মামলার মতোই কোর্ট ফি দিতে হবে। রিভিশনে দেখা হবে যে বিচারক তার এখতিয়ার প্রয়োগ করেছেন কিনা, না কম করেছেন না বেশি করেছেন। এই এখতিয়ার বলতে আমরা আইনগত এখতিয়ারটা বলবো, যে আইনে যেটা ছিল হয় বিচারক তার বাইরে গেছেন, অথবা সেটা প্রয়োগ করেননি, অথবা উনি নিশ্চুপ যদি থাকেন, এই তিনটি জিনিসের যে কোনো একটির জন্য আপনি রিভিশনে যেতে পারেন। তো মনে রাখবেন আপিলটা আপনার অধিকার, আপনি আপিল করতে পারেন। রিভিশনটা আদালত নিজে থেকেও, উচ্চ আদালত যদি কোনোভাবে উনি জানতে পারেন, কেউ যদি ইনফর্ম করে উনি রিভিশনের আদেশ দিতে পারেন, অথবা যে কোনো পক্ষ রিভিশনের আবেদন করতে পারে।
এখন আসি আমরা রিভিউর ক্ষেত্রে। রিভিউটা হচ্ছে যেই বিচারক যেই আদালত রায়টা দিয়েছে তার কাছে আপনি আরেকবার আবেদন করবেন। যদি আপনি কোনো নতুন তথ্য পান, দলিল পান, সাক্ষী পান, যেটাতে আপনি মনে করতেছেন এই যে রায়টা হয়েছে এটা আংশিক হোক অথবা পূর্ণ হোক আপনার দিকে আসবে, তখন আপনি রিভিউর আবেদন করতে পারেন। এটা সিপিসি সেকশন 104 এর অধীনে করা হয়। সেই আদালত সেই বিচারকের কাছে জাস্ট আরেকবার সেটা রিভিউর জন্য চাবেন। 90 দিনের মধ্যে যদি আপনি রিভিউটা করেন সেক্ষেত্রে আপনার সামান্য কয়েক টাকা খরচ, 90 দিনের বেশি বেশি যদি হয়ে যায় আবার মূল মামলার মতো আপনাকে কোর্ট ফি দিতে হবে। একই রকম ভাবে যেটা হয়, আপনার যদি ডিক্রিতে যদি কোনো করণিক ভুল থাকে, গাণিতিক ভুল থাকে, অনিচ্ছাকৃত ভুল থাকে, অ্যাক্সিডেন্টাল স্লিপ থাকে, অথবা কিছু ওমিশন যদি হয়ে যায়, আপনি তখন সিপিসি সেকশন 152 এর অধীনে আপনি একটা দরখাস্ত দিতে পারেন। সেক্ষেত্রে অর্থাৎ হয়তো আপনার 5 লক্ষ টাকা প্রতিদান পাওয়ার কথা, সেক্ষেত্রে হয়তো আপনি দেখলেন যে সেখানে আপনার 50,000 টাকা প্রতিদান লিখা, আপনার প্রতিকার লিখা আছে, অথবা গাণিতিক কিছু ক্যালকুলেশনে ভুল আছে। তো এক্ষেত্রে আপনাকে একটা দরখাস্ত দিতে হবে। এটা ছাড়া আইনে যদি সুস্পষ্ট কোনো প্রতিকার দেওয়া না থাকে, অথবা আইনে যদি এমন কিছু উল্লেখ না থাকে যেটাতে অস্পষ্টতা আছে, বিচারক তখন ন্যায় বিচারের স্বার্থে ওনার নিজে থেকে অথবা পক্ষদ্বয়ের আবেদনের ভিত্তিতে সেকশন 151 এর অধীনে উনি ওনার নিজস্ব ক্ষমতা বলে আপনাকে কিছু প্রতিকার দিতে পারে। তবে আইনে যদি কোনো প্রতিকার উল্লেখ থাকে এর বাইরে বিচারকে যাওয়ার কোনো সুযোগ নাই। সর্বশেষ আসি আমরা ওয়ার্ডার 20-র অধীনে আপনি কিছুটা চেঞ্জ করতে পারেন। সেটা হয়তো আপনি কোনো ক্ষতিপূরণ মামলা, টাকার মামলায় হয়তো আপনাকে বলা হলো 10 লক্ষ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে নির্দিষ্ট তারিখে। তো আপনি ওয়ার্ডার 20-র অধীনে একটা দরখাস্ত দিতে পারেন যে এটাকে যাতে কিস্তিতে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ যেই টাকাটা আপনি পেমেন্ট করবেন এটাকে আপনি আবেদন করে সেটাকে খণ্ড খণ্ড ভাবে আপনি তার পেমেন্ট করার আপনি প্রতিকার পেতে পারেন। তবে এক্ষেত্রে বিচারক নিজে থেকে পারবেন না, উনি যিনি বাদী আছেন তাকে নোটিশ করবেন, বাদী যদি রাজি হয় তারপরে আপনি ওয়ার্ডার 20-র অধীনে প্রতিকারটা পাবেন। তো মোটামুটি আমাদের রিভিশন ক্লাস আজকে আমরা এখানেই শেষ করতে চাই, অনেক লম্বা চড়া হয়ে গেল। তো তাহলে আপনারা ডিগ্রির বিরুদ্ধে এই কাজগুলো করতে পারবেন। পিডিএফ নোটটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। যদি আরো অনেক কিছু ছিল এটা আসলে শেষ করা সম্ভব না। তো যাক, আমাদের যে ভিডিও সেখানে বিবাহ তালাক সংক্রান্ত ইন ডিটেইলে ছিল এবং উত্তরাধিকারটাও ছিল। এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে, আপনাদের কিছু বলার থাকে, আপনারা চাইলে বলতে পারেন। তো আজকের মতো রিভিশন ক্লাস